গাড়োয়ান ততক্ষণে গাড়ি থামিয়ে ফেলেছে। কে বাবু, কি হয়েছে? কি হলো আবার? ও দিদিমণি, অমন করছো কেন? এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প তিরোলের বালা। গল্পের অডিও রূপান্তর এবং পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে তিরোলের বালা। মার্টিন কোম্পানির ছোট্ট রেল লাইন। গাড়ি ছাড়বার সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও ছাড়বার ঘন্টা পড়েনি। বসে বসে গাড়ির লোকজনের নানা রকম কথাবার্তা কানে আসতে লাগলো। আরে মশাই, বড় গেছে যাব, প্রায় 5 মাইল পথ। 4টে বাজে, এখনো ট্রেন ছাড়বার নাম নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। এদের কাণ্ডই এই রকম। আসুন না, সবাই মিলে একটু কাগজের লেখালেখি করি। সেদিন বড় গেছে স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুড়লে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেটে। যা বলেছেন, ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায় আর কি। তারপর সব গাড়িরই সমান দশা। সে আর বলতে, কি যে ভুল করেছি মশাই এই লাইনে বাড়ি করে। রিটায়ার করলাম, ভাবছি কোথায় বাড়ি করি। তা আমার শ্বশুরমশাই বললেন তার গ্রামে বাড়ি করতে। সেটা কোথায় মশাই? প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন। ছেলেপুলে না হলে মাদুলে নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে দেখা করতে যাচ্ছি। এরা যেরকম বলছে তাতে কখন পৌঁছবো কে জানে। একটি অল্প বয়সী যুবক আর তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু এলোমেলোভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। ছেলেটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, আবার মাঝে মাঝে বাইরের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটুলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল একে একে নেমে যাচ্ছে। বাকিরা এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে। সেটাই, আরে দেখে চলুন না মশাই। চমৎকার বলেছেন। 2 হার্টস, নো ট্রাম্প। জাঙ্গিপাড়া স্টেশনে যখন গাড়ি এসে দাঁড়ালো তখন বেলা যায়। সামনে বড় দিঘিটার ধারে তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে গেল। গাড়ি প্রায় খালি। রইলাম কেবল আমি, আর আমার কোণার বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গের মেয়েটিও এখনো রয়েছে। মেয়েটির যে বিয়ে হয়নি তা দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা তাকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? বলা যায় না, আজকালের ব্যাপার। যাকে আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তাই ঠিক নেই। সন্ধে তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, রাস্তাও সুবিধার নয়। ট্রেন এসে আটপুরে দাঁড়াল, তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা মাঠ, তাতে সন্ধে নেমে আসছে। লাইনের ধারে মাঝে মাঝে ছোট ছোট চাষা গাঁ। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চিঙারি মাথায় নিয়ে বাড়ি ফিরছে। তারপর আবার মাঠ। জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জ্বালিয়ে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আমি আবার আমার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে। নিজেদের মধ্যে একটাও কথা বলতে শুনলাম না ওদের। ঝগড়া হয়েছে নাকি? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা যাচ্ছে।
সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। বেশ চিন্তায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা পয়সাও আছে। শুনেছি এদিকে চুরি ডাকাতি নাকি খুবই বেশি। হঠাৎ ছেলেটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? নদী প্রায় আধ মাইল। নৌকা পাওয়া যায়? এখন তো নদীতে জল কম, তবে নৌকোও বোধহয় আছে। ছেলেটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে তাকিয়ে রইল। আমার ভীষণ কৌতূহল হলো, একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে আর সাড়া শব্দ না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো উঠল না, ছোট স্টেশন। আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? কি গাড়ির কথা বলছেন? যে কোনো গাড়ি, মোটর, বাস কি ঘোড়ার গাড়ি? না ভাই, যদ্দূর জানি ওসব পাবে না। পাড়াগা জায়গা, রাস্তাঘাটই তো নেই। ওখান থেকে তিরোল কত দূর হবে? তিরোলে যাবেন নাকি? হ্যাঁ। সে তো অনেক দূর বলেই শুনেছি। ও তাই নাকি? দেখুন, আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম তো নয়। ও বাবা, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না, বলুন। ছেলেটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে গলার সুর নামিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে, ওরই জন্য পাগলা কালীর বালা আনতে। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পরার নিয়ম। ও মানে মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন সাংঘাতিক, সামনে রাখা যায় না স্যার। আজ যে এত রাত হবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়। তা আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়ালডি, সয়ালডি কলিয়ারি। এদিকের খবর কিছুই জানি না। আচ্ছা, লোকেদের কাছে যেটুকু যা শুনেছি। কিন্তু কি করি এখন? কেন? ওই মেয়ে সঙ্গে, বিদেশ বিভুই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম। ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা সত্যি বেশ বিপদে পড়ে গিয়েছে। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটো প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে আরো সুন্দর দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিবেলায় মাঠের মধ্যে দিয়ে গাড়ি ভাড়া করে গেলেও বিপদ। উপায় একমাত্র চাপাডাঙ্গাতে কোথাও থাকা। বলছি, রাতে চাপাডাঙ্গাতে কারোর বাড়িতে থেকে যাবেন? চেষ্টা করে দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের বাড়িতে রাখতে পারবো না। কেন? তাহলেই ওর মেজাজ বিগড়ে যাবে। আমি ছাড়া আর কারো কাছে ও খায় না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভয়ানক ক্ষেপে উঠতে পারে। তাই নাকি? ওর সে মূর্তি আমিও খুব ভয় পাই স্যার। সে না দেখাই ভালো, তখন অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ততটা ঘন হয়নি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত, বোঝাই যায় আর একটু পরে এই অন্ধকারের চেহারাটা কেমন হবে। টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুশ্চিন্তা অনেকটা কমল। কিন্তু তাদের জিজ্ঞাসা করে জানলাম, না বাবু, আমাদের গাড়ি তো ঘাট পর্যন্ত যায়, ওপারে যাওয়ার কোনো পথ নাই। যা, কি করবেন? স্টেশনেই থেকে যাবেন রাতে? না স্যার, কাল অমাবস্যা, কালকের মধ্যে আমাকে তিরোল পৌঁছতেই হবে। এখানে থাকলে কাজ হবে না। আপনি স্যার আর একটু কষ্ট করুন, আমাদের সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগিরই সম্ভব পৌঁছানো দরকার। এদিকে এই বিপন্ন যুবক আর তার পাগল বোন। এই অন্ধকার রাতে এদের ছেড়েই বা যায় কি করে? সঙ্গে যেতেই হবে, মেসোমশায়ের কপালে যাই ঘটুক।
তবে গরুর গাড়ির গাড়োয়ানরা কিন্তু ভরসা দিল। ও তিরলের বাঁধা রাস্তা আছে বাবু, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, আর একটু খোঁজ করলে পালকিও পেয়ে যেতে পারেন। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় নাই। হ্যাঁ, আর নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কোনো কথা বলেনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা বলল। ও দাদা, আমার না খুব শীত করছে। তোমার শীত করছে না? গলার স্বর যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে মেয়েটির দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়ে, কি কপাল নেই না জন্মেছে। হ্যাঁ, শীত করতে পারে, নদীর হাওয়া দিচ্ছে। সঙ্গে কিছু আছে গায়ে দেবার? না, গায়ে দেবার কিছু তো নেই। আরে এটা কি নদী? কি নদী দাদা? কথাবার্তা শুনে তো বেশ স্বাভাবিকই লাগছে। আমি উত্তর দিলাম, এটা দামোদর। বল্লভপুরে যে দামোদর আছে সেটা? আমি জানি, খুব বড় নদী। ছেলেবেলায় দেখেছি তো। তাই? দামোদরের ধারে বল্লভপুর বলে একটা গ্রাম আছে, বর্ধমান জেলায়। আচ্ছা, সেখানে আমাদের মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে 2 বার গিয়েছিল ছেলেবেলায়। আচ্ছা, তারপরই এই তো নদী এসে গিয়েছে। নে নে, চল চল চল। আরে যাচ্ছি তো। নৌকায় ওঠ। ও দাদা, আমার না খুব ভয় করছে। ডুবে যাবে না তো? ডুবে যাবি কেন? নৌকাটা দুলছে যে। ওরে বাবা! চুপ করে বসে থাক। দুলছে তো কি? আচ্ছা, কোনো ভয় নেই। ওপারে গিয়ে দেখি গাড়ি ঘোড়া তো দূর, একটা মানুষও নেই। খেয়ার মাঝি লোকটা ভালো। দাঁড়ান বাবু মশাইরা, শ্যামপুরের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসুন। দাদা, তুমি কিছু খাবে না? সঙ্গে খাবার রয়েছে তো, আপনিও খান না, অনেক খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, দে না, ওনাকেও দে, তুইও খা। এই দি। কিচ্ছু তো খাসনি? হ্যাঁ। পৌঁছতে কত রাত হয়ে যাবে কে জানে। পূর্ণিমা একটা ছোট্ট পুটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। এই যে দেখো তো দাদা, মিহিদানাটা খারাপ হয়ে যায়নি তো? না তো, ঠিকই তো আছে। এ কোথাকার মিহিদানা? সেই বর্ধমান থেকে কেনা, আসবার সময়। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এমন একটা সন্ধ্যার কথা ভাবতেও পারিনি। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকোতে বসে একটি অপরিচিত যুবক আর একটি অপরিচিতা তরুণীর সঙ্গে এভাবে খাবার খাবো। কেমন শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। আমাদের খাওয়া সবে শেষ হয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে পৌঁছল। তিরল যাবার ভাড়া ঠিক করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে বকশিস দিতেও বাদ দিলাম না। বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়িটা গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই বাবু, বেশি দেরি হবে না। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে দূরে চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল তেমন নেই। এখানে ওখানে মাঝে মধ্যে 2-4টে কলা গাছ। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, ওই স্টেশনের পূব দিকে প্রায় 2 ক্রোশ মতো দূরে। তাহলে আপনাকে আমরা খুব কষ্ট দিলাম, তাই না? না না, কি আর কষ্ট। আপনাদের কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। কি বলে, কি আর কষ্ট না।
ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস আর সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন একটা হাসি আমি কোনো দিন কাউকে হাসতে দেখিনি, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই মনে হলো হাসিটা ঠিক স্বাভাবিক হাসি নয়, অপ্রকৃতিস্থের হাসি। সাধারণ স্বাভাবিক মেয়ে হলে এমন হাসি হাসত না, অন্তত এই জায়গায় আর এই অবস্থায় তো নয়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় করতে লাগলো। মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি এবার আর কোনো কথা না বলে একদম চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে জানি না। তখন কোনো কথা না বলাই নিরাপদ। অমন সুন্দর প্রাণ ভরা হাসি, কিন্তু সে হাসিতে আনন্দ হয় না, ভয় হয়। সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। আমার বোধহয় একটু চোখ লেগে এসেছিল। তারপর হঠাৎ কেন যে ঘুম ভেঙে গেল কে জানে। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারে পূর্ণিমা আর তার দাদার মধ্যে কেমন যেন একটা হাতাহাতি চলছে। পূর্ণিমার আহ শব্দটা আমার কানে যেতেই আমি একবার ওদের দিকে পেছন ফিরে তাকালাম। ধরুন, ওকে ধরুন। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত ধরে ভাবছি, এমন সময় সরে যান। গাড়োয়ান ততক্ষণে গাড়ি থামিয়ে ফেলেছে। কে বাবু, কি হয়েছে? কি হলো আবার? ও দিদিমণি, অমন করছো কেন? গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই। মেয়েটি আমার ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে, কামড়ে দেবে। চুলটা ধরুন। ওহ ভগবান! কি বাবু, কি হলো কি? কিন্তু আমি কোনো কিছু বাধা দেওয়ার আগেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো আর গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমি আর মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তেমন ঘন নয়, কিন্তু কোনো দিকে মেয়েটির কোনো পাত্তা দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে, বোধহয় মেয়েটির দাদারও তাই। কিন্তু আমাদের গাড়োয়ান সাহস আর উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। বাবু, শিগগিরই চলুন, কাছেই পাতিহালের খাল, সেই দিকে দিদিমণি না যান। আমরা এমন হতভম্ব হয়ে গিয়েছি যে ছেলেটির পকেটে যে টর্চ রয়েছে দুজনের কারোরই তা মনে নেই। গাড়োয়ানের পিছু পিছু ছুটলাম সবাই। বেশ খানিকটা ছুটে যাওয়ার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপারে নিবিড় ঝোপঝাড়। তন্ন তন্ন করে তার আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আর কোনো দিকে কোনো জল আছে? হ্যাঁ গাড়োয়ান? না বাবু, কাছে পিঠে আর জল নাই। তবে বাবু, খালের ধারে আপনাদের মধ্যে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, আর আমরা বাকি দুইজন চলেন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, ওরা চলে গেল অন্যদিকে। এদিকে আমার সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই অন্ধকার মাঠের মধ্যে এখন একা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। জানি না কতক্ষণ ছিলাম, ঘণ্টাখানেক বোধহয় হবে বা তার বেশি। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা কানে এলো।
ও বাবু, কোথায় আপনি? এই যে আমি এইদিকে। আমার সাড়া পেয়ে ওরা এগিয়ে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, আর হাতে একটি লণ্ঠন। এ কি হলো, পাওয়া গেছে? যার হাতে লণ্ঠন ছিল সেই লোকটাই উত্তর দিল, হ্যাঁ বাবু, পাওয়া গেছে। চলেন বাবু, তেনারা সব আমার বাড়িতেই বসে রয়েছেন। আরে কি হয়েছে জানেন বাবু, আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরে। তা দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রীলোক। এরে বাপ রে বাপ! তখন আমি তো চমকে উঠেছি বাবু, এ কি! তারপর বাড়ির লোক এসে পড়ল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে এই এলাম বাবু। এইবার চলেন বাবু, চলেন। এই অন্ধকার মাঠের মধ্যে ভদ্রলোকের ছেলে একা, কি কষ্ট বলুন দেখি। আসেন বাবু, এদিকে। গরিবের বাড়ি চলেন দেখি, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা যদি ভালো হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। একেবারে লক্ষ্মীর পিতি মেয়ে। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কত কালের বাকি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরল পৌঁছে দেবক্ষণ আপনাদের। গ্রামের মধ্যে লোকটির বাড়ি গিয়ে পৌঁছলাম। একবার ভাবি, সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরলে চলে যেতুম, সেই বোধহয় ভালো হতো। বাড়িটা ওদেশের মতোই, মাটির দেওয়াল, বিচুলি দিয়ে ছাওয়া, বাইরে বেশ বড় বৈঠকখানা, তার 2 কামরা, 2 ঘরের মাঝে মাটির দেওয়াল। বাড়ির মালিকের নাম রসিকলাল ধারা। 6 জনের মতো জিনিসপত্র, দুধ, শাকসবজি সব এসে পড়ল। আশ্চর্যের বিষয়, রান্না করল পূর্ণিমা। ততক্ষণে পূর্ণিমা আবার তার সেই শান্ত স্বাভাবিক চেহারা ফিরে পেয়েছিল। কথাবার্তা, রান্নার ধরন, সহজ সরল ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে মেয়ে গরুর গাড়ির থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসার একটু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে তাকে দেখতে এসেছে। কি সুন্দর দেখতে গো! তোমার বাড়ি কোথায় বাচ্চা? শয়লাডি। ওই শয়লাডি কলিয়ারি আছে না, সেইখানে। আহা, যেন লক্ষ্মী প্রীতি মেয়ে। রাত প্রায় 11টা বাজে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। দাদা, খেতে এসো। আপনিও আসুন, খাবার বেড়ে দিয়েছি। সকলের সাথে আলাপ হলো পূর্ণিমা? তা হলো। ওরা কেন এসেছে জানেন? কেন? আমায় নাকি সবাই দেখতে এসেছে। আচ্ছা। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, 2খানা হাত 2খানা পা, আমায় আবার দেখবার কি আছে? হ্যাঁ, ঠিকই তো। বুঝুন কাণ্ড। আর কি কথা হলো? আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এইসব জিজ্ঞেস করছিল। আর জানেন, বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, বাবা বলেছেন এবছর আমার বিয়ে দেবেন। এই দাদা, ঠিক বলিনি? বলেই সে আমাদের পাতে ডাল নাকি একটা পরিবেশন করতে আরম্ভ করলে। আমি তো অবাক। ওর দাদার দিকে তাকাতে সে বেচারি আমায় চোখ টিপল। উন্মাদ হোক আর যাই হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায় ভেবে বড় কষ্ট হলো। কিন্তু এ ধরনের 2-1টা বেফাঁস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। গলার সুরটা ভারী মিষ্টি, এমন সুন্দর চালচলন যে ওকে নিতান্ত সাধারণ মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আপনাকে আমরা বড় কষ্ট দিলুম, তাই না? আপনি না শয়লাডিতে আমাদের বাড়িতে যাবেন কিন্তু? বেশ, যাবো বই কি দিদি, নিশ্চয়ই যাব। বেশ। আচ্ছা, এই পুজোর সময় যাবেন। আমাদের ওখানে না 2খানা পুজো হয়। বাহ! একখানা কলিয়ারির বাবুরা করে, আর একখানা বাজারে হয়। ওখানে শখের থিয়েটারও হয়। আর একটা জিনিস দেখবেন,
সাঁওতালদের নাচ হ্যাঁ সে একটা দেখবার জিনিস। সত্যি। আসুন পুজোর সময়, আপনি এলে ভারী ভালো লাগবে আমাদের। বেশ বেশ, যাবো যাবো। তাহলে ওই কথাই রইলো কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনাকে। বেশ বাবা। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ এর পরে এই কথাগুলি মনে মনে ভেবে দেখবার কারণ ঘটেছিল। খাওয়া দাওয়ার প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লুম। পূর্ণিমা তার দাদার সঙ্গে শুল বৈঠকখানার বাইরের ঘরের ছোট্ট কামরাটায়, আর আমি বড় কামরায়। বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু কতক্ষণ পরে জানি না, আর কেন তাও বলতে পারবো না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙার পরেই মনে হলো কে যেন আমার বুকে পাথরের ভারী একটা বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে আমার যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে, কিংবা ওই রকম কিছু অমন হয়। আবার ঘুমোবার চেষ্টা করলাম, আর এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম যেন একটা শব্দ হচ্ছে। ভাবলাম হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গঙ্গানি বা কাতরানির শব্দের মতো। একটু পরেই আর শব্দ শুনতে পেলুম না, আর আমিও পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দরজা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলুম। আধ ঘন্টা পর ফিরে এসে দেখি তখনও এরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকেরাও না। আরও আধ ঘন্টা পর বাড়ির মালিক রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসল। কেমন ঘুমলেন বাবু? মশা কামড়ায়নি তো? না, তেমন না। তা এরা এখনো ঘুমোচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম, তারপর সে উঠে কোথাও বেরিয়ে চলে গেল। 8:30টার সময় রসিক ফিরে এলো। গরমকাল, খুব রোদ উঠে গেছে চারধারে। কি বাবু, এরা এখনো ওঠেননি? কই, ওঠেননি তো। কি কাণ্ড! গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরেও ঘরের মধ্যে কোনো মানুষ আছে বলেই মনে হলো না। পূর্ণিমা, পূর্ণিমা, আরে অনেক বেলা হয়ে গেছে তো, পূর্ণিমা। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানালাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে ঘুমিয়ে আছে। এই অবস্থায় জানালা দিয়ে দেখতে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু দেখাটাও দরকার। ব্যাপার কি ওদের? ও ভগবান! জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধহয়। ঠিক বলতে পারবো না, তবে কিছুক্ষণের জন্য আমার মাথা গুলিয়ে গিয়েছিল। কি যে ঘটেছে, কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। প্রথমেই আমার চোখে পড়ল রক্ত। ঘরে এত রক্ত কেন? চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুড় হয়ে কেমন একটা অস্বাভাবিক ভাবে শুয়ে আছে, আর বিছানা রক্তে ভেসে যাচ্ছে। মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের উপর পড়ে আছে। বেঁচে আছে না মারা গেছে বুঝতে পারলাম না। একটা পাশবালিশ চৌকির উপর থেকে যেন ছিটকে পূর্ণিমার শরীরের কাছে এসে পড়ে আছে।
সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল কিনা জানি না, তবে চারধার থেকে লোকজন এসে পড়ল আমার কাছে। আমার প্রায় জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে সকলে আমায় সুস্থ করে তোলার চেষ্টা করতে লাগলো। এদিকে দরজা ভেঙে সকলে ঢুকলো ঘরে। পূর্ণিমার দাদার গলায়, কাঁধে আর হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে সে ঘরে কুটনো কোটার জন্য একখানা বড় বঁটি রাখা ছিল। সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে আছে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই, কেবলমাত্র শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে খানিকটা রক্ত লেগেছে। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে ঘুমিয়ে আছে, দিব্যি শান্ত, নিশ্চিন্ত। আমার জ্ঞান হওয়ার পরে যখন ঘরে ঢুকেছি, তখনও সে ঘুমিয়ে। ঘুমন্ত অবস্থায় তাকে দেখাচ্ছে কি সুন্দর, আরো ছেলে মানুষ, নিষ্পাপ, একেবারে একটি সরল বাচ্চা মেয়ের মতো। সঙ্গে সঙ্গে এই নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তিও আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে তার খড়গ, তো অন্য হাতে বড়া ভয়। তারপর যা হবার তাই হল। পাড়ার লোক, গ্রামের লোক সবাই ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি সব খুলে বললাম। তাদের জেরার উত্তর দিতে দিতে এক সময় আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সমস্ত চিহ্ন, রক্তাক্ত জামাকাপড়, বঁটি, বিছানা সব। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ বেগে ঘুমল। পুলিশকে পর্যন্ত কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালুম এই ঘোর অন্ধকার রাত্রে। অসহায় উন্মাদিনীর আর কেই বা ছিল সেখানে। যদিও ওর অবস্থা থেকে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার দারোগা বাবু পর্যন্ত। শয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে তার 3 বন্ধু। ওদের মুখে প্রথম শুনলুম পূর্ণিমার বিয়ে হয়েছিল, কিন্তু পাগল বলে স্বামী তাকে নেয়নি। পূর্ণিমার মা নেই, এই কথাটাও এখানেই প্রথম শুনলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা করা হলো। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন একগাল হেসে ও আমার দিকে চেয়ে বলল, আমাদের শয়লাডিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? বাবা, ও বাবা, দাদাকে দেখতে পাচ্ছি না। দাদার কাছে আমার কানের দুটো দুল রয়েছে তো, কান দুটো একদম খালি খালি দেখাচ্ছে। যাও না, দাদাকে ডেকে আনো না। এসব কয়েক বছর আগের কথা। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। সে হতভাগিনীর কথা যখন মাঝে মধ্যে মনে পড়ে, তখন ভাবি সে আর নেই। এতদিনে হয়তো তার অভিশপ্ত জীবনের অবসান হয়ে গিয়েছে। ভগবান কতকাল আর ওকে কষ্ট দেবেন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প তিরুলের বালা। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও প্রথম গাড়োয়ানের চরিত্রে সৌমিক মৈত্র, পূর্ণিমা ও অন্যান্য মহিলা চরিত্রে অমৃতা রায়, পূর্ণিমা দাদা দেবব্রত ব্যানার্জি,
রসিকলাল ও দ্বিতীয় গাড়োয়ান জয়দীপ সেন, ট্রেন যাত্রী, তাস খেলোয়াড়, মাঝি ও গ্রামের লোকের চরিত্রে কৌশিক শীল, জয়দীপ সেন ও বিজয় সাউ। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। গল্পের সূত্রধার, অডিও রূপান্তর এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন আরো অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।